ওই দুটো মন্দির 1298 সালে ভেঙে ফেলা হয়েছিল এবং প্রচুর খুন মানুষকে হত্যা করা হয়েছিল, এবং সেই সময় এই মেলাটি বন্ধ হয়ে যায় 1298 সাল নাগাদ। তারপরে ইতিহাস আস্তে আস্তে লোকে ভুলে গেছে। তো বাংলার যে এক ঐতিহ্যময় ইতিহাস সেটা লুপ্ত হয়ে গেছিল। 23 সালে আমাদের প্রায় 10 লক্ষের উপর লোক হয়েছিল, পুণ্যার্থী এসেছিলেন, এবং 1000-এর উপর সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী সারা ভারতবর্ষে এসেছিলেন। তো প্রধানমন্ত্রীর এটা নজর কাড়ে। ছৌ নাচ, তারপরে শিখ হোল, গৌড়ীয় নৃত্য, এই ধরনের যেগুলো আনকমন, মানে আমরা কীর্তন তো শুনি, কীর্তনেরও পুরনো ঐতিহ্যের যে কীর্তন সেটা প্রায় পদাবলী কীর্তন বলতে যেটা, হ্যাঁ, তো কীর্তনের একটা মানে বড় অংশ হারিয়ে গেছে। অনেকেই ভুলে গেছি যে কজন বড় মাপের মানুষ আমাদের বাংলায় জন্মেছেন, যারা মানে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে লিডারশিপ দিয়েছেন, তারা কিন্তু সবাই শক্তি পূজারী ছিলেন। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আমরা প্রত্যেক দিন নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমাদের যে আলোচনা, এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বহুল চর্চিত ব্যাপার সেটা হলো কুম্ভ মেলা, প্রয়াগরাজ কুম্ভ মেলা। তো উত্তরপ্রদেশে যদি আপনাকে না যেতে হয়, তাহলে যদি আপনাকে আমরা এমন একটা জায়গার সন্ধান দিই যেটা থেকে আপনি হয়তো জানতে পারবেন যে বাংলাতেও একটা কুম্ভ মেলা হতো, সেই ব্যাপারটা কি আপনাকে আরেকটু বেশি চিন্তান্বিত করবে না? তাহলে সেটার জন্য আমরা আজকে এই সম্পর্কে অনেক বেশি ডিটেলসে জানব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিস্টার কাঞ্চন ব্যানার্জি, যিনি সুদূর আমেরিকাতে বোস্টনে থাকেন। তিনি এই মুহূর্তে সেই যে একটা ঋত মেলা, মানে একটা যে মেলা যেটা লুপ্ত হয়ে গেছিল, সেই মেলাটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তো আমরা কাঞ্চনবাবুর থেকে শুনে নেব যে এই মেলার মাহাত্ম্য কী, বা এই যে কুম্ভ মেলাটি এখনও উনি আবার চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার রেসপন্স বা তার মানুষের কাছে কতটা আজকের দিনে প্রয়োজন বলে মনে হচ্ছে, মানুষ কিভাবে সাড়া দিচ্ছে, এই পুরো ডিটেলিংগুলো আমরা একটু জানবো। আমরা আজকে ওয়েলকাম করে নিই আমাদের গেস্ট মিস্টার কাঞ্চন ব্যানার্জি স্যারকে। মিস্টার কাঞ্চন ব্যানার্জি, নমস্কার। নমস্কার। তো কাঞ্চনবাবু, আপনি আমাদেরকে একটু যদি ডিটেলে বলেন যে এই যে আপনারা আবার একটা হারিয়ে যাওয়া মেলা, সেই মেলাটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন, কি জন্য করছেন, বা সেটার ডিটেলিংটা কি, সেটা যদি একটু ডিটেলসে একটু সম্পূর্ণভাবে আমাদেরকে বলেন। নমস্কার। নমস্কার দর্শকদের সবাইকে নমস্কার। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো আমি আমেরিকায় 40 বছর প্রায় আছি। ওখানে যাওয়ার পর ভারতবর্ষের ইতিহাসটা সম্বন্ধে আমার আগ্রহ বাড়ে, যে আমরা যে ইতিহাসটা এতদিন পড়ে এসেছি বা পড়ানো হয় এখনও, ওকে, সেটার সঙ্গে এখন যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থান থেকে বা বিভিন্ন লেখাপত্র থেকে, তার সঙ্গে পাঠ্যপুস্তকে যে জিনিসগুলো পড়ানো হয় বা শেখানো হয়, তার সঙ্গে অনেক গরমিল পাচ্ছিলাম। তো আমি সেই নিয়ে আমার জ্ঞাতার্থে নিজের জানার জন্যে রিসার্চ শুরু করি, এবং করতে গিয়ে দেখি যে বাংলার ইতিহাসের বড় অংশ আমরা জানি না। এবং সেই রিসার্চ করতে গিয়ে আমি আমার একটা বই লিখি, দি ক্র্যাশ অফ এ সিভিলাইজেশন, সভ্যতার মন্বন্তর বলে। আচ্ছা, এই বইটা ওইটা রিসার্চের সময় দেখলাম বাংলার এই আমাদের কাটোয়া, বর্ধমান, কালনা এবং ত্রিবেণী, সপ্তগ্রাম, নবদ্বীপ, এই অঞ্চলের এত বড় একটা ইতিহাস রয়েছে, আমরা বেশিরভাগই মানুষই জানি না যে এখানকার এই ইতিহাস, হারিয়ে যাওয়া ইতিহাস, লুকিয়ে থাকা ইতিহাস। তো তখন আমরা দেখতে পেলাম যে ত্রিবেণী, হুগলি জেলার ত্রিবেণী, যেখানে ত্রিবেণী সঙ্গম বলা হয়, আচ্ছা, ওখানে গঙ্গা, যথারীতি গঙ্গা, সরস্বতী নদী এখনও
দক্ষিণভাবে বয়ে চলেছেন। যেটা লুকিয়ে থাকা বলা না, হয়। এখানে সরস্বতী অন্য সরস্বতী, আচ্ছা। এটা আমাদের পশ্চিমবঙ্গের সরস্বতী নদী। ওকে। হ্যাঁ, আমি ডিটেলসে আসছি। আর আচ্ছা। যমুনা, এখানে ইনিও সেই বাংলার যমুনা নদী। আচ্ছা। তো এই তিনটে নদীর যেটা মিলনস্থল, তাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। তো আমি যখন দেখলাম যে ত্রিবেণী সঙ্গম, এই কথাটা ত্রিবেণী সঙ্গম, এর সঙ্গে প্রয়াগের সঙ্গমের কি মিল নেই, এইটা যখন মাথায় এলো, তখন খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে হ্যাঁ, বাংলার মঙ্গল কাব্য বা বিভিন্ন সাহিত্যে উল্লেখ পাচ্ছি যে ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী তীর্থ এবং দক্ষিণ প্রয়াগ, আচ্ছা। এই জায়গার নাম হচ্ছে দক্ষিণ প্রয়াগ। প্রাচীন কাল থেকে, এমনকি মহাভারতও দক্ষিণ প্রয়াগ। আর যেটা প্রয়াগরাজ উত্তরপ্রদেশের, সেটা হচ্ছে উত্তর প্রয়াগ। Okay. উত্তর প্রয়াগের বৈশিষ্ট্য কি, ওখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, সরস্বতী অন্তঃসলীলা, যমুনা, তিনটে নদী এক জায়গায় মিলন হচ্ছে। আচ্ছা। তার জন্য ওকে বলা হয় যুক্ত বেণী। ওকে। বেণী, তিনটে বেণী যুক্ত হচ্ছে। আর পশ্চিমবঙ্গের যে ত্রিবেণী সঙ্গম, তাকে বলা হচ্ছে মুক্ত বেণী। ওখানে গঙ্গা থেকে দুটো নদী বেরিয়ে যাচ্ছে, একদিকে যমুনা, একদিকে সরস্বতী, বহির্মুখী। আচ্ছা। তো এই জন্য এর নাম হচ্ছে মুক্ত বেণী। তো এইবার কথা হলো যে এখানে কুম্ভ মেলা হতো, সেটা কে বলল? তো বিভিন্ন লিটারেচার, যেগুলো মঙ্গল কাব্য বা বিভিন্ন কাব্য সাহিত্য যেগুলো পেয়েছি বাংলায়, এবং কিছু অবধি ভাষারও কিছু লিটারেচার আছে, যেখানে দেখা যাচ্ছে যে গঙ্গাসাগরের যখন মেলাটা হয়, সেটা মকর সংক্রান্তিতে, ওখানে স্নান টান করার পর সাধুরা আবার 1 মাস পরে চলে আসেন ত্রিবেণীতে, ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। ওকে। তো ওখানেও লক্ষ লক্ষ লোক স্নান করতো, গঙ্গাসাগর যেমন ফেমাস। তো কিন্তু 1298 সালে বখতিয়ার খিলজির বাহিনী বাংলায় আক্রমণ করে, এবং ওই সময় ত্রিবেণী ছিল একটি, যেমন এখন আর নেই বারাণসী, সেই বারাণসী নেই, যেখানে প্রত্যেকটা ঘরে একটা করে টোল থাকতো, যেখানে বিভিন্ন ধরনের শাস্ত্র সংস্কৃত চর্চা হতো। এখানেই আমাদের হুগলি জেলার ত্রিবেণীতেও ওই রকমভাবে বিভিন্ন অনেক ইনস্টিটিউট ছিল, শুধু শাস্ত্র আর এই নয়, যেমন নবদ্বীপে তর্কশাস্ত্র নিয়ে ছিল, এরকম বহু বিষয়ে শেখানো হতো। দুটো বড় বড় মন্দির ছিল, একটা সূর্য মন্দির, একটা বিষ্ণু মন্দির, গঙ্গার ধারে, এবং পাশে একটি ঘাটটির নাম সপ্তঋষি ঘাট। সপ্তঋষি ঘাট। হ্যাঁ, যেটা সপ্তর্ষি আমরা বলি, 7জন ঋষি। আচ্ছা। বিভিন্ন গ্রুপ আছে, কোনো সপ্তঋষি, যেমন বিশ্বামিত্র, পুলস্ত, এনাদের সব নাম আছে। তো বাংলার এই সপ্তঋষি, এনাদের একটু ভেরিয়েশন আছে, কোন কোন ঋষি আছেন, তো ডিটেলসে যাচ্ছি না। 7জন ঋষির নামে ওখানে, তারা নাকি এখানে তপস্যা করেছেন এবং এখানে সিদ্ধি লাভ করেছিলেন, তার জন্য নাম হচ্ছে সপ্তঋষি। আসলে ঋষিটা একটা টাইটেল, মানে অগস্ত্য ঋষি যে একজনই ছিলেন আমি মনে করি না। হয়তো দেখা যাবে যে অগস্ত্য ঋষিটা একটা পরম্পরা, এক এক যুগে এক একটা অগস্ত্য জন্মাচ্ছেন, এক একটা বৈশিষ্ট্য জন্মাচ্ছেন। তো এরকম এখানেও 7জন ঋষির নামে, মানে একটা ইনস্টিটিউট বলা যেতে পারে। এক্স্যাক্টলি, ইনস্টিটিউট। তো সেরকম যখন সপ্তর্ষি ঘাটে আমি এটার খবর শুনছি, তো সেখানে ওই দুটো মন্দির 1298 সালে ভেঙে ফেলা হয়েছিল, এবং প্রচুর মানুষকে হত্যা করা হয়েছিল, এবং সেই সময় এই মেলাটি বন্ধ হয়ে যায় 1298 সাল নাগাদ। তারপরে ইতিহাস আস্তে আস্তে লোকে ভুলে গেছে। আমরা তো যদুনাথ সরকার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ইতিহাস তো আর পড়ি না, আমরা তো মার্কসিস্ট হিস্টোরিয়ানদের দিকে নজর দিয়েছিলাম, তারা যা বলছিল তারাই শিখছিলাম। তো বাংলার যে এক ঐতিহ্যময় ইতিহাস, সেটা লুপ্ত হয়ে গেছিল। তো এইভাবে আমি খুঁজে পেলাম যে এখানে ত্রিবেণীতে একটা ধর্মনগরী, এবং পাশে সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম, যেটা বিভিন্ন মঙ্গল কাব্যে আমরা পেয়েছি, সব জায়গায় পাওয়া যায়। এবার সপ্তগ্রামের বৈশিষ্ট্য ছিল যে, যেমন তাম্রলিপ্ত বন্দর যখন পলি পড়ার জন্য বন্ধ হয়ে গেল, এবং তাম্রলিপ্ত এশিয়ার মধ্যে একটা বৃহত্তম বন্দর ছিল, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়া এবং অন্যদিকেও বাণিজ্য হতো ভারতবর্ষ থেকে। তাম্রলিপ্ত যখন বন্ধ হয়ে গেল, তখন সেটা সরে এলো এখানে সপ্তগ্রামে, আদি সপ্তগ্রামে। সেখান থেকেই বাণিজ্য হচ্ছিল। এবার বাণিজ্য যেখানে হচ্ছে, তার মানে সেখানে ম্যানুফ্যাকচারিংও হচ্ছে, জিনিসপত্র তৈরি হচ্ছে, এবং তার মানে শহরটা খুবই রিচ, মানে ধনী শহর।
দেখা যাবে যে আদি সপ্তগ্রাম এশিয়ার মধ্যে একটা অন্যতম রিচেস্ট সিটি ছিল, মানে 7টা গ্রাম নিয়ে। কেন রিচেস্ট ছিল? যত রকম এক্সপোর্ট ভারতবর্ষ থেকে হতো তার দুটো প্রধান যে বিষয় ছিল, একটা ছিল মসলিন। আচ্ছা, মসলিন তৈরি হতো ওখানে সপ্তগ্রামে, স্টিচ, কাঁথার স্টিচের যেটা ব্যাপার, এই দুটো জিনিসই এখন মানে ঘটনাক্রমে ইজিপ্টের একটা মিউজিয়ামে পাওয়া যাচ্ছে, মসলিন এবং এই আমাদের কাঁথা স্টিচ এইখানে তৈরি, এই শান্তিপুর, নবদ্বীপ, সপ্তগ্রাম এইখানে তৈরি হতো। তো এরকম পিতলের জিনিস বহু, যেগুলো এক্সপোর্ট হতো, বহু জিনিস ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে এক্সপোর্ট হতো, সেটা সপ্তগ্রামে হতো। তো এই ত্রিবেণী আর সপ্তগ্রাম এই মিলে একটা বিশেষ জায়গা ছিল এশিয়ার মধ্যে। আচ্ছা, যখন খিলজির সেনাবাহিনী এলো তখন তাদের দুটো টার্গেট ছিল, এক ছিল ধন সম্পত্তি লুট করা, সপ্তগ্রামকে দখল করলো, আর মন্দির টন্দির ভেঙে ওখানে সমস্ত ধর্মীয় ব্যাপার বন্ধ হয়ে গেল। সেটা 1298 সাল নাগাদ। তারপর থেকে হারিয়ে গেছে ইতিহাস। তো রিসার্চ করার সময় যখন এটা আমি আস্তে আস্তে বেরোতে থাকলো, তখন একদিন 2021 সালে আমি কলকাতা থেকে কাটোয়া যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম, তো জিপিএসে হঠাৎ দেখলাম ত্রিবেণী আসছে। তো আমি তখন বললাম যাই একবার ত্রিবেণীতে আমি সপ্তঋষি ঘাটে যাব। আচ্ছা, তো ওখানে গিয়ে সপ্তঋষির ঘাটে ওখানে গিয়ে একটু গঙ্গার জল মাথায় নিলাম। তখন আমার সঙ্গে ছিল আমার দাদা এবং আরেকজন বন্ধু সাধন মুখার্জি সহ। আমি বললাম, মুখ থেকে বেরিয়ে গেল যে এবার আমরা কুম্ভ নতুন করে শুরু করব। ওকে। তো ওরা একটু তাকিয়ে আছে আমার দিকে, কুম্ভ কি ব্যাপার হঠাৎ এই রকম হ্যাঁ, জায়গাতে? এরকম, হ্যাঁ। তো যাই হোক, এটা আমরা নিমিত্ত হয়ে যাই অনেক সময়, রাইট। আমাদের উপরের শক্তি আমাদের মাধ্যমে কাজ করেন, সেই হিসেবেই শুরু হয়েছে এটা। তো এবার এই যে এখানকার কুম্ভটা বিশেষত্বটা কি, এটা সবাই কোশ্চেন করছে যে আমাদের তো 4 জায়গায় মাত্র কুম্ভ হয়। রাইট। তো সেই 4 জায়গায়, মানে আমাদের পুরাণ কাহিনী অনুযায়ী 4 জায়গায় কুম্ভ থেকে অমৃত পড়েছিল সমুদ্র মন্থনের সময়, সেই 4 জায়গাতেই কুম্ভটা সীমিত। হ্যাঁ, কিন্তু এমন হয়তো দেখা যাবে কিছুদিনের মধ্যে যে এরকম ইতিহাস, ওই যে 4 জায়গায় হয়, 4 জায়গাতেই পড়েছিল অমৃত, এটা একটা কাহিনী। এমনও হতে পারে অমৃত বহু জায়গায় পড়েছিল, সে কাহিনীটা হয়তো ভুলে গেছে। যেমন সতীর 51টি জায়গায় সতীর দেহ পড়েছিল, পীঠ হয়েছিল। তো আমার মনে হয় সেটা তো প্রমাণ এখন করা কঠিন যে আর কোথাও অমৃত পড়েছিল কিনা, কিন্তু আমরা সবাই জানি ভারতবর্ষ অমৃতের দেশ, গোটা দেশটাই অমৃত, প্রত্যেক ধূলিকণাতে অমৃত লুকিয়ে আছে। তো সেই হিসেবে এটা কোনো এক্সেপশন নয়। কিন্তু ট্র্যাডিশন অনুযায়ী, আমাদের সংস্কৃতি অনুযায়ী 3টে নদীর সঙ্গমস্থলেই অনেক পুণ্যস্থল, বিশেষ করে গঙ্গা যেখানে, সেটা সারা ভারতবর্ষেই। এবার কুম্ভের সঙ্গে জ্যোতিষের একটা সম্পর্ক আছে। প্রয়াগ কুম্ভ যেটা হচ্ছে 12 বছর পর পর পূর্ণ কুম্ভ বলা হয়, এটা 12 সাইকেল হয়ে গেছে, 144 বছর পর এখন যে প্রয়াগে কুম্ভ এই মুহূর্তে যেটা রয়েছে। তো তার সঙ্গে মহাকুম্ভ, তার সঙ্গে বৃহস্পতি, শনি এবং বিভিন্ন কয়েকটা গ্রহের একটা যোগ আছে, যে কত বছর পর বৃহস্পতি ঘুরে আসছেন একটা সার্কেল। তো একেই 12 বছর 6 বছর অন্তর এই কুম্ভটা করা হয়। কিন্তু আরেকটা কুম্ভ হয় প্রত্যেক মাসে, একটা সংক্রান্তি হয়, 12টা মাসের 12টা সংক্রান্তি আছে আমাদের, হ্যাঁ, আমাদের হিন্দু ক্যালেন্ডারে। তো যেটা পৌষ সংক্রান্তি, পৌষ মাসে যেটা হয়, সেখানে একটা সংক্রান্তি হয়, সেটা খুব পুণ্যের। তারপরে হয় মাঘ মাসের সংক্রান্তি। মাঘ মাসের যে সংক্রান্তি, সেই সংক্রান্তি হচ্ছে কুম্ভ সংক্রান্তি। কেন না, ওই দিন সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেন। তো রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যান সূর্যদেব ওই একদিন, সেই দিনটাকে বলা হয় কুম্ভ, কুম্ভ, পূর্ণ কুম্ভ বলা হয়, বা কুম্ভ সংক্রান্তি বলা হয়, মাঘী সংক্রান্তি বলা হয়, একে অনুকুম্ভ বলা হয়। তো যারা জানেন না, প্রয়াগরাজে এই অনুকুম্ভ প্রত্যেক বছর পালিত হয় ওই দিনটাতে, যেদিন সূর্য মকর রাশি থেকে কুম্ভে যান, সেই দিনই অনুকুম্ভ হিসেবে ওখানে পালিত হয় প্রয়াগরাজে। 12 বছর অন্তর, 6 বছর অন্তর তো হচ্ছে, কিন্তু প্রত্যেক বছর এই দিনে হয়। আমরা এই ত্রিবেণীতে আমরা শুরু করেছি এইভাবে, আমরা পুরো ইতিহাসটা পাচ্ছি না, ওটা কি 6 বছর অন্তর, 12 বছর অন্তর, এরকম কোনো ইতিহাস পাওয়া যাচ্ছে না। আমরা সেই জন্য অনুকুম্ভই শুরু করেছি ত্রিবেণীতে। ওকে। এইবার আর একটা মানে আশ্চর্য বিষয়, আমি যখন গবেষণা করছিলাম যে কুম্ভ স্নান বা কুম্ভ মেলাটা কবে শুরু হয়েছিল,
তো শুরু করতে গিয়ে দেখছি যে এই কুম্ভ কথাটা 1849 সালের আগের কোনো টেক্সট আমি খুঁজে পাচ্ছি না, যে কুম্ভ মেলা, কুম্ভ স্নান, কুম্ভ এই সমস্ত। শুধু বলা হচ্ছে মাঘী সংক্রান্তি স্নান, মাঘী সংক্রান্তি মেলা, মাঘ মেলা, পৌষ মেলা, এই ধরনের মেলা কথাটা বলা হচ্ছে মানে প্রাচীন ইয়েতে। যেমন রামচরিত মানসে কবি তুলসীদাস লিখছেন, যখন শ্রীরামচন্দ্র প্রয়াগে এসছেন স্নান করবেন, সেখানেও কিন্তু উনি কুম্ভ কথাটা ব্যবহার করেননি। উনি বলেছেন সংক্রান্তি স্নান, মকর সংক্রান্তিতে উনি এসছেন, শুরু হয় যখন এবং শেষ হয় মাঘী সংক্রান্তি। এটা কি ওই সরজু নদীতে যখন স্নানটা হচ্ছে? না, এটা প্রয়াগে। প্রয়াগে শ্রীরামচন্দ্র ওখানে এসছেন, উত্তরপ্রদেশে প্রয়াগে। ওখানে স্নানের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে এই সময় মকর সংক্রান্তির সময় সব সাধু, বহু সাধুরা এসছে এবং সেখানে শ্রীরামচন্দ্র সীতা, ঘটনাটা একই কিন্তু ওয়ার্ডটা কিন্তু কম, কুম্ভ শব্দটা পাওয়া যাচ্ছে না। আর ওখানে উনি বলছেন 1611 সালে দেহ রেখেছেন আমাদের তুলসীদাস, তো তার আগেই কোনো এক সময় রামচরিতমানস লিখেছেন। তো সেই 1600 সালেও আমি কুম্ভ পাচ্ছি না। হিউয়েন সাংয়ের বর্ণনাতেও কোথাও কুম্ভ পাচ্ছি না। হর্ষবর্ধন স্নান করছেন, সেখানে দান করছেন, সেখানেও কুম্ভ কথাটা পাচ্ছি না। সেটা পরে কোনোভাবে এসছে, আমার সেটাই মনে হয় যে মানে এটা হয়তো ব্রিটিশ সময় থেকে এটা আরও বেশি করে কুম্ভ কথাটা এসছে, অথবা অন্য বিচারে সেই ইতিহাসটাই হারিয়ে গেছে। যখন কুম্ভ কথাটা বলা হতো, সেই ইতিহাস, লিখিত ইতিহাসটা হয়তো আমরা পাচ্ছি না এখন, হয়তো কুম্ভই বলা হতো। সে যাই হোক, এই ত্রিবেণী, যেটা পশ্চিমবঙ্গের হুগলির ত্রিবেণী, এখানে আমরা অনুকুম্ভ পালন করছি। এবং অনুকুম্ভ ওই যেটা বললাম, সূর্য যেদিন মাঘী সংক্রান্তি, যেদিন সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যান। তো এবার আর একটা বিশেষত্ব আছে, 144 বছর তো আছেই, 12 বার মহাকুম্ভ হয়ে গেছে, মানে 144 বছর হয়ে গেছে প্রয়াগে, 100 বছর, 44 বছর পর হচ্ছে। এই সংক্রান্তিতে পূর্ণিমা আর একটা বিশেষ দিন। তো এইবার 12ই ফেব্রুয়ারি যে দিনটায় আমরা ত্রিবেণীতে কুম্ভ করছি, ওই দিন আবার পূর্ণিমা। তো এটা একটা মহত্বপূর্ণ, একটা পবিত্র দিন, যোগ, একটা খুবই বড় যোগ, একটা মহাযোগ। তো সেই জন্য এবারটা আমাদের কাছেও খুবই একটা বিশেষ দিন। তো এইভাবেই আমরা এই কুম্ভ শুরু করেছি এবং এই বছর 4র্থ বছর হবে যে পুনর্জীবিত কুম্ভ বাংলার। একে আমরা বলি বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। প্রধানমন্ত্রী যে আপনাদের হয়ে বলেছেন, এটা আমি একটা স্পিচ শুনছিলাম, আমি এটা নিয়ে ডিটেলে যখন কথা বলছিলাম, তো এটা হঠাৎ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা সেটা ওনারা যে অ্যাকসেপ্ট করলেন এই ব্যাপারটা, এটার জন্য আপনাকে তো কি এখানকার তথ্য নিশ্চয়ই দিতে হয়েছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ কালচার, সেন্ট্রাল মিনিস্ট্রি অফ কালচার, ওনাদের কাছে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে এখানে আমরা কিছু কালচারাল রিভাইভাল করতে চাই বেঙ্গলে। তো এটা একটা অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের সুবাদে আমরা মানে হয়ে যাওয়ার পর রিপোর্ট পাঠালাম মিনিস্ট্রিকে, এবং 22-23 সালে আমাদের প্রায় 10 লক্ষের উপর লোক হয়েছিল, পুণ্যার্থী এসেছিলেন, এবং 1000-এর উপর সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী সারা ভারতবর্ষে এসেছিলেন। তো প্রধানমন্ত্রীর এটা নজর কাড়ে। প্রধানমন্ত্রী খুব ঐতিহ্যের ব্যাপারে খুবই উনি সচেতন, যে হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনা ঐতিহ্য, আপনারা জানেন রাম মন্দির, বলার কিছু নেই। এই ঐতিহ্য ফিরিয়ে আনার ব্যাপারটাকে উনি খুব মানে সমাদর করেন, অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, তো সেই জন্যে ইনি যখন শুনলেন যে এরকম একটা কুম্ভ আমরা ফিরিয়ে এনেছি, একটা ট্র্যাডিশন, হারিয়ে যাওয়া ট্র্যাডিশন, সেটা ওনার খুব ভালো লেগেছে এবং সেই সম্বন্ধে উনি বিস্তৃতভাবে বলেছেন ওনার মন কি বাতে। আচ্ছা, তো এটা নিয়ে আপনাদের এখন নেক্সট প্ল্যানিং কি রয়েছে? মানে এটা প্রতি বছর তাহলে এই মেলাটা হতে পারবে? হ্যাঁ, অনুকুম্ভ হিসেবে, অনুকুম্ভ হিসেবে এখন আমরা শুরু করেছি, এখন এইভাবেই হবে। কে জানে একদিন হয়তো অর্ধকুম্ভ হয়ে যাবে, মহাকুম্ভ হয়ে যাবে ভবিষ্যতে। কিন্তু এখন এটা অনুকুম্ভ হিসেবে আমরা 3 দিনের প্রোগ্রাম করছি, 11, 12, 13ই ফেব্রুয়ারি। এটা মোটামুটি মানে আগামী 5 বছর দেখছি 12, 13 ফেব্রুয়ারি এরকম সময়ই পড়ছে এই অনুকুম্ভ। এবং এটা আমরা এইভাবেই করব। কিন্তু আমরা যেটা অ্যাড করেছি যে বাংলার যে হারিয়ে যাওয়া কিছু নৃত্য, শিল্প, গান, সঙ্গীত, এইগুলোকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায়। যেমন এবারের কুম্ভে আমরা রায়বেশে নাচটাকে রাখছি, যেটা আমাদের বিশ্বভারতীতে শেখানো হচ্ছে এখন। আচ্ছা,
তো রায়বেশে হারিয়ে গেছিল প্রায়। বাট রায়বেশে অনেকেই জানে না এটা অ্যাকচুয়ালি একটা মার্শাল আর্টস, রাইট। মানে মানে প্রতিরোধের ক্ষমতা রাখে এবং যুদ্ধের ক্ষমতা রাখে, কিন্তু ওটা নৃত্যে পরিণত হয়েছে, কিন্তু হারিয়েও গেছিল, কিন্তু আস্তে আবার ফিরে আসছে। ছৌ নাচ, তারপরে শিখ হোল, গৌড়ীয় নৃত্য, এই ধরনের যেগুলো আনকমন, মানে আমরা কীর্তন তো শুনি, কীর্তনেরও পুরনো ঐতিহ্যের যে কীর্তন সেটা প্রায় পদাবলী কীর্তন বলতে যেটা বলা হ্যাঁ হয়, হ্যাঁ, right. তো কীর্তনের একটা মানে বড় অংশ হারিয়ে গেছে, হয়তো আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু কিছু কিছু আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। তো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এমনভাবে করছি যাতে বাংলার এই সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলো আবার ফিরে আসে, অর্থাৎ একদম শিকড়ের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সনাতন ধর্মের যে শিকড় ছিল, যেটা আমরা বলতে পারি যে আমাদের অনেক রিচড কালচার, রাইট, তো সেটাকে আবার একবার পুনরুদ্ধার করার আপনারা চেষ্টা করছি। হ্যাঁ, অসাধারণ। অনেকেই বিদেশে থাকি আমরা, অবাঙালিরা অনেক সময় জিজ্ঞেস করে, আচ্ছা যে বাংলায় বিবেকানন্দ নেতাজি জন্মেছেন সেই বাংলার আজকে এই দুর্দশা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা উত্তর পাই আমরা। সেই উত্তরটা পাই শ্রী অরবিন্দের শেষ উক্তি থেকে। আচ্ছা, শ্রী অরবিন্দ যখন দেহ রাখেন, সেই দিনটায়, শেষ দিনে ওনার এক শিষ্যকে উনি জিজ্ঞেস করছেন যে বাংলার কি অবস্থা এখন, মানে তখন সবে পার্টিশন হয়েছে, রেফিউজি বিরাট প্রবলেম, হিন্দু মুসলিম দাঙ্গা, প্রচুর মানুষ মারা গেছে, ঘর ছাড়া হয়েছে। তো অরবিন্দ জিজ্ঞেস করছেন যে বাংলার কি অবস্থা, শিষ্যকে জিজ্ঞেস করছেন। শিষ্য তখন বলছেন খুবই খারাপ অবস্থা, মানে ভগবান কিছু মুখ তুলবেন না এদের ওপর? তখন শ্রী অরবিন্দ বলছেন, ইয়েস, ইফ দে সিক ডিভাইন। আচ্ছা, যদি ডিভাইনকে আবার তারা ডাকে তবেই এই বাংলা জাতির উদ্ধার হবে। কারণ 47 সালের পর থেকে আমাদের বাংলা মোটামুটি একটা বামপন্থী সেকুলার কালচারে পরিণত হয়েছিল, যেখানে ঈশ্বরের জায়গা নেই, অধ্যাত্মবাদের জায়গা নেই, এবং একটা পরিকল্পনা মাফিক করা হয়েছিল। এবং 50 বছর প্রায় এইভাবে চলেছে, যখন মানুষকে, বাঙালিকে আধ্যাত্ম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তো আমরা চেষ্টা করছি কুম্ভের মারফতে সেই আধ্যাত্ম বোধটাকে মানুষের মধ্যে আবার ফিরিয়ে আনা, রিয়েল আধ্যাত্মবোধ, নট জাস্ট রিচুয়ালস, যে হ্যাঁ আমি জানি আমার ঐতিহ্য কী, আমার আধ্যাত্মিকতা কী। এবং এটাও আমরা জানি, অনেকেই ভুলে গেছি, যে কজন বড় মাপের মানুষ আমাদের বাংলায় জন্মেছেন, যারা মানে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে লিডারশিপ দিয়েছেন, তারা কিন্তু সবাই শক্তি পূজারী ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর তো একটা সময় চলে গেছে 1400 সালের আগে। পরবর্তীকালে বড় যে মানুষ, যে ভারতবর্ষের একটা বড় যে রেনেসাঁস ম্যান যাকে বলা হয়, রাজা রামমোহন রয়। রাজা রামমোহন ছিলেন শক্তির উপাসক। আচ্ছা, উনি তন্ত্রবিদ্যা করতেন, শক্তির উপাসক ছিলেন। তারপরে জাম করে আসুন রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ এবং বিবেকানন্দ, এখানেও শক্তির পূজা। তারপরে আরও যদি যান, নেতাজি সুভাষচন্দ্র নিজে শক্তি আরাধনা করতেন। এরা যারা এখন কমিউনিস্টরা মনে করে যে উনি খুব সেকুলার লোক ছিলেন, উনি অ্যাকচুয়ালি সত্যিকারের আধ্যাত্মবাদী ছিলেন, এবং ধ্যান এবং নানা রকমের তিনি সাধনা করতেন, তন্ত্র সাধনা করতেন নেতাজি। সেখানেও শক্তির খেলা। শ্রী অরবিন্দ, সেখানেও শক্তির খেলা। শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য আমরা পশ্চিমবঙ্গ এখনও ভারতবর্ষে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম জীবনে খুব একটা ধর্মের ব্যাপার ছিল না, কিন্তু আমাদের ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দ মহারাজের সংস্পর্শে এসে সেই শ্যামাপ্রসাদ ট্রান্সফর্ম হন এবং শক্তিবাদী হয়ে যান। আচ্ছা, এই যে বাংলার শক্তির যে ট্র্যাডিশন, এটা আমরা মানে জানি, জেনেও হারিয়ে গেছি। তো আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করেছি, 51টা শক্তিপীঠের মধ্যে 13টা পশ্চিমবঙ্গে, 6টি পূর্ববঙ্গে, মানে অলমোস্ট 1/3 এই শক্তিপীঠ মানে কি? শক্তিপীঠ, শক্তির কেন্দ্র। সেখানে শিব শক্তি একসাথে আছেন। সেই একদম জলপাইগুড়ির বর্গভীমা থেকে শুরু করে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী, বীরভূম, বর্ধমান,
এবং তমলুক এই যে এবং কালীঘাট সমস্ত মিলিয়ে যে 13টা শক্তিপীঠ, যদি শক্তির আরাধনায় আমরা আবার ফিরে যাই, আমার মনে হয় বাঙালি জাতি কিছুটা উদ্ধারের উপায় আছে। সেই জন্য আমরা একটা শক্তিপীঠ পরিক্রমা করছি। আচ্ছা, সেটা আমরা এই শক্তি ওখানে বিভিন্ন শক্তিপীঠে আমরা পুজো দিয়ে সেখানকার জল, পুষ্প এবং মাটির ঘড়ায় করে নিয়ে আসি এবং আমরা ত্রিবেণীতে গঙ্গায় সমর্পণ করি। তো এটা একটা নতুন আমরা চেষ্টা করছি যে সত্যিকারের আধ্যাত্মবোধ, শক্তি পূজা যেন আরও বৃদ্ধি পায় বাংলায়। তাতে হয়তো দেখা যাবে সমাজের কিছু পরিবর্তন মানুষের হচ্ছে। কাছে আরো বেশি করে যে মানুষকে আরো অ্যাটাচড করা হ্যাঁ প্রত্যেকটা জিনিসের সাথে। হ্যাঁ এই যে অমৃত কুম্ভ বা আমরা যেটা বলছি, এটা তো রূপক হিসাবে যদি দেখাও যায়, সে হলেও কিন্তু আমাদের মধ্যেই অমৃত রয়েছে। আমরা আমাদের মধ্যে যদি আমিকেই খুঁজে নিতে পারি, আমি কি, আমি কেন, আমি কি কারণে এসেছি, এটাই যদি আমরা বুঝতে পারি, তাহলেই তো অমৃত পাওয়ারই সমান হলো। রাইট। আমরা তো, আমাদের ঋষিরা বলেইছেন অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্র। আপনাদের এই উদ্যোগ, এটা যদি আমাদের প্রত্যেক বাঙালি, প্রত্যেক মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছায় এবং আপনারা যাতে আরও সাড়া পান, সেটা আমি নিজে তো এবারে কুম্ভমেলা, আপনাদের কুম্ভমেলাতে যাওয়ার অবশ্যই চেষ্টা করব এবং আমাদের এই যারা যারা শুনছেন আমাদের পডকাস্ট থেকে, তাদের প্রত্যেককে আপনার তরফ থেকে আমি রিকোয়েস্ট করব যে আপনারাও ঘুরে আসুন, দেখে আসুন কেমন হচ্ছে। আমাদের নিজেদের বাংলার ঐতিহ্যমণ্ডিত একটা পুরনো জায়গা থেকে আবার নতুন করে আমরা ওটাকে সংস্করণ করে একটা জায়গায় যে আনার চেষ্টা করা হচ্ছে, সেখানে আপনারা প্রত্যেকে সহযোগিতা করুন, এগিয়ে আসুন। আজকের জন্য এটুকুই। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আমরা অনেক নতুন নতুন তথ্য এবং অনেক নতুন নতুন ঘটনা নিয়ে বারবার ফিরে আসি। সকলকে বলবো এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।